ফ্রেডারিক টেম্পল একটা অনুষ্ঠানে হঠাৎ করে বলে বসলেন যে বাংলাদেশ সরকার প্রবৃদ্ধির যে হিসাবটা দিয়েছে তা অবাস্তব এবং অলৌকিক। এবং তিনি আরও বলেছিলেন এখানে অর্থনীতির এজেন্ডার চেয়ে রাজনৈতিক এজেন্ডাই বেশি প্রাধান্য পাচ্ছে। যে আমাদের বিশ্বাসযোগ্যতার যে ঘাটতি, সেই ঘাটতি আসলে আজকের না, সেই ঘাটতি বহু আগ থেকেই বাংলাদেশে চলে আসছে এবং কোনো সরকারই সেই ঘাটতি কমানোর জন্য কোনো ব্যবস্থাও নেয়নি। বরং পরিসংখ্যানকে কিভাবে ব্যবহার করা যায় এবং পরিসংখ্যান দিয়ে নিজের সাফল্য কিভাবে বর্ণনা করা যায় তার একটা প্রতিযোগিতা আমরা মোটামুটি সব সরকারের আমলেই দেখছি। আমরা সন্দেহ করতে পারি যে এটা যতখানি ভুল তার চেয়ে বেশি হয়তো ইচ্ছাকৃত। 1998 সালে দেশে একটা ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছিল অর্থনীতির, বিশেষ করে শিল্প খাত ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছিল। কৃষিতেও সমস্যা দেখা দিয়েছিল, যদিও ঠিক বন্যার পরে কৃষি উন্নয়নে বেশ কিছু কর্মসূচি তৎকালীন সরকার নিয়েছিল। আমরা আরও জানি যে সেই সময়টা আমি যে 1998 বা 99 সালের কথা বলছি, তখন আমরা অনেক বেশি সাহায্য নির্ভর ছিলাম। সুতরাং আমরা সাহায্যের জন্য দাতাদের উপরে অনেক বেশি ভরসা করতে হতো আমাদের। এবং প্রতি বছরের এপ্রিল মাসে প্যারিসে দাতাদের নিয়ে একটা বৈঠক হতো বাংলাদেশ নিয়ে, এবং সেখানে বলা হতো যে তারা বাংলাদেশকে আগামী অর্থ বছরের জন্য কী পরিমাণ সহায়তা দিবে। সেই বৈঠকে ওইবার বলা হয়েছিল যে বাংলাদেশের অর্থনীতি এবার প্রবৃদ্ধির দিক থেকে বেশ খারাপ করবে, কারণ ভয়াবহ বন্যা, এবং সেই প্রবৃদ্ধি হবে 3.8%, এবং এটা সবাই মেনে নিয়েছিল। কিন্তু পরে দেখা যাচ্ছে যে এই প্রবৃদ্ধির হারটা আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। যেমন জুন মাসে যখন বাজেট দিল, তার আগে মে মাসে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির চূড়ান্ত করার জন্য যে বৈঠকটা হয়েছিল এনএসসিতে, সেই বৈঠকে বলা হলো যে প্রবৃদ্ধি হবে আসলে 4.2%, অর্থাৎ একটু বেড়ে গেল। সবচেয়ে মজার কথা হচ্ছে এই 4.2% ধরে বাজেটের সমস্ত ডকুমেন্ট তৈরি করা হয়েছিল, এমনকি যে অর্থনৈতিক সমীক্ষাটা তো একটা প্রস্তুত করা হয় সেখানেও 4.2%ই ছিল। কিন্তু হঠাৎ করে বাজেটের ঠিক 2-3 দিন আগে সেই সমীক্ষা ফেরত আনা হলো এবং লেখা হলো যে আসলে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 5.8%। যথেষ্ট বিতর্ক হয়েছিল সেই সময়ে প্রবৃদ্ধির হিসাব নিয়ে। তখন বিশ্বব্যাংকের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি ছিলেন ফ্রেডারিক টেম্পল। পুরনো যারা, তাদের নিশ্চয়ই এই নামটা মনে পড়বে। সেই ফ্রেডারিক টেম্পল একটা অনুষ্ঠানে হঠাৎ করে বলে বসলেন যে বাংলাদেশ সরকার প্রবৃদ্ধির যে হিসাবটা দিয়েছে তা অবাস্তব এবং অলৌকিক। এবং তিনি আরও বলেছিলেন এখানে অর্থনীতির এজেন্ডার চেয়ে রাজনৈতিক এজেন্ডাই বেশি প্রাধান্য পাচ্ছে। খুব স্বাভাবিক যে টেম্পলের এই বক্তব্য খুব ভালোভাবে নেয়নি সরকার। তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় প্রবল সমালোচনা হয়েছিল ফ্রেডারিক টেম্পলের। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করবে এমন সিদ্ধান্ত হয়েছিল, এবং তিনি বিরোধী দলের রাজনীতিকের মতো বক্তব্য দিচ্ছেন এ কথা বলা হয়েছিল। শেষ পর্যন্ত গভর্নমেন্ট সরকার 5.2% প্রবৃদ্ধি হিসাবটাই রেখে দিয়েছিল, যদিও সে নিয়ে আলোচনা বিতর্ক কখনোই শেষ হয়নি। পুরনো যারা আছেন তারা নিশ্চয়ই মনে আছে সেই কথাটা। আমি এই প্রসঙ্গটা এই জন্য অবতারণা করলাম যে পরিসংখ্যান নিয়ে যে আমাদের বিশ্বাসযোগ্যতার যে ঘাটতি, সেই ঘাটতি আসলে আজকের না, সেই ঘাটতি বহু আগ থেকেই বাংলাদেশে চলে আসছে এবং কোনো সরকারই সেই ঘাটতি কমানোর জন্য কোনো ব্যবস্থাও নেয়নি। বরং পরিসংখ্যানকে কিভাবে ব্যবহার করা যায় এবং পরিসংখ্যান দিয়ে নিজের সাফল্য কিভাবে বর্ণনা করা যায় তার একটা প্রতিযোগিতা আমরা মোটামুটি সব সরকারের আমলেই দেখছি। তবে গত 10 বছরে এই যে পর্যায়টা বা পরিসংখ্যান নিয়ে কারসাজিও বলা যায় বা পরিসংখ্যান নিয়ে কৃত্রিমভাবে সাফল্য প্রচার করা, এটা একটু বেশি দেখা যাচ্ছে। এবং শুধু যে জিডিপি প্রবৃদ্ধি হার নিয়ে যে সংকট দেখা দিচ্ছে তা না, আপনারা নিশ্চয়ই মনে আছে যে কৃত্রিমভাবে সমস্ত পরিসংখ্যান একটু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর যে প্রবণতা, সেটা অন্যান্য সূচকের মধ্যেও দেখা যায়। যেমন টাকাকে শক্তিশালী দেখানোর জন্য অবমূল্যায়ন করা হয় না, বলা হয় যে আমাদের টাকা যথেষ্ট শক্তিশালী আছে, এবং সেই যে অবমূল্যায়ন করা হলো না তার ফল কিন্তু আমরা এখন পাচ্ছি। আবার ধরেন খেলাপি ঋণ বলা হয় যে এখন 1,83,000 কোটি টাকা, কিন্তু
IMF সহ সবাই বলছে এই খেলাপি ঋণের হার 5 লক্ষ কোটি টাকার কম হবে না। একই সঙ্গে যে মূল্যস্ফীতির যে হিসাব দেওয়া হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো, অনেক দিন পর্যন্ত কিন্তু সেই মূল্যস্ফীতি 5.5% দেখানো হচ্ছিল। তারপরে যখন বিষয়টা আর বিশ্বাসযোগ্যতার দিকে যাচ্ছিল না, পরে এটাকে আস্তে আস্তে 9, 10-10-এরও বেশি বলা হয়েছিল। এখন একটু সামান্য কমানো দেখানো হচ্ছে বা কমছে বলা হচ্ছে, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা বাজারে যান, তারা জানেন যে প্রকৃত মূল্যস্ফীতি আসলে অনেক বেশি। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে রপ্তানির পরিসংখ্যান নিয়ে, যে প্রতি বছরই বা বিশেষ করে গত 2 বছর বা 20 মাস ধরে দেখা যাচ্ছে যে ইপিবি বা রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানির যে হিসাবটা দিচ্ছে সেই হিসাবের সঙ্গে বা আমাদের যে আর্থিক হিসাব সেটা ঠিক মিলছে না। অর্থাৎ রপ্তানি হলে তো সেই টাকাটা আসবে, রপ্তানি আয়টা দেশে আসবে। রপ্তানি আয় যত দেশে আসছে, ইপিবি যে তথ্যটা দিচ্ছে দুটির সঙ্গে ব্যাপক গরমিল, এবং এই গরমিল কিন্তু ছোটোখাটো গরমিল না। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে গত 20 মাসেই গরমিল হচ্ছে $23 বিলিয়ন। সুতরাং আমরা ইপিবি বলছি একটা সংখ্যা আর অন্যরা দেখাচ্ছে আরেকটা সংখ্যা। এখন সেটাকে আমি ভুল, এটাকে এখন ইপিবির পক্ষ থেকে বলা হচ্ছে ভুল, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে ভুল, কিন্তু আমার ধারণা যে বা আমরা সন্দেহ করতে পারি যে এটা যতখানি ভুল তার চেয়ে বেশি হয়তো ইচ্ছাকৃত। ওই যে রাজনীতিবিদ বা রাজনৈতিক সরকার প্রবৃদ্ধির মোহে থাকেন, তাদের সব কিছুটা বেশি দেখানোর প্রবণতা থাকে, এই প্রবণতা থেকে রাজনীতিবিদরাই যে দূরে থাকেন তা না, তাদের সঙ্গে যে আমলারা কাজ করেন তারাও হয়তো রাজনীতিবিদদের খুশি করার জন্য কাজটি করে থাকতে পারেন। সুতরাং এটা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া দরকার। ইপিবি যে ভুলটা করেছে সেটা ভুল বলে শুধুমাত্র এড়িয়ে গেলে এটা আমার ধারণা যে এই আগামীতেও আমাদের পরিসংখ্যান নিয়ে সমস্যা থেকে যাবে। সবশেষে যদি এটুকু বলি যে পরিসংখ্যান নিয়ে যদি ভুল হয় বা একটা বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়, সমস্যাটা কী হয়? ধরেন বলা হচ্ছে যে আমাদের এখন খেলাপি ঋণের আকার হচ্ছে 1,83,000 কোটি টাকা, সেটা হচ্ছে প্রদত্ত ঋণের 10%, 11%-এর মতো বা একটু সামান্য বেশি। কিন্তু আমরা যদি দেখি প্রকৃত খেলাপি যদি হয় প্রায় 4.5 লাখ কোটি বা 5 কোটি টাকা, 5 কোটি লাখ টাকা, তাহলে কিন্তু হিসেবটা দাঁড়ায় অন্যরকম। তখন হবে 20%-এর বেশি মোট খেলাপি। 10% খেলাপি হলে এটা কমিয়ে আনার যে নীতি, 20% খেলাপি হলে সেটা কমিয়ে আনার নীতি হবে ভিন্ন। আবার মূল্যস্ফীতি যদি বলি আমরা 10%, তাহলে সেই মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের নীতি হবে একরকম। যদি প্রকৃত মূল্যস্ফীতি হয় 20%, সেটা নিয়ন্ত্রণের নীতি হবে আর এক রকম। এবং এই যে রপ্তানির যে পরিসংখ্যান, সেটা যে কতবার ভুল দিকে নিয়ে গেছে আরেকটা প্রমাণ আমি দেই। সেটি হচ্ছে যে যখন বলা হচ্ছিল যে রপ্তানির টাকা, আমরা যে পরিমাণ রপ্তানি হচ্ছে সেই পরিমাণ রপ্তানি আসছে না, সুতরাং কোথাও টাকা আটকে গেছে, এরকম একটা অবস্থায় যে টাকার যে মান, সেই টাকার মানটা নিচে রাখাই ভালো, মানে অবমূল্যায়ন করা দরকার নেই, বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নীতি ছিল এটা। এবং রপ্তানি যে আসছে না সেটা আনার দিকে বেশি জোর দেওয়া উচিত, প্রবাসী আয়ের দিকে নয়। সুতরাং এখন আমরা ওদিকেই বেশি গুরুত্ব দিই। এই গুরুত্ব দিতে গিয়ে টাকাকে আমরা আরও অবমূল্যায়ন করে রেখেছি। আমরা রপ্তানি আয় ফেরত আনার ব্যাপারে যত আগ্রহ দেখিয়েছি, প্রবাসী আয় বাড়ানোর ক্ষেত্রে তত আগ্রহ দেখাই নেই। এই কারণে কিন্তু আমাদের রিজার্ভের সংকটটা রয়ে গেছে, আমাদের ডলারের মূল্যমানের সংকটটা রয়ে গেছে, আমাদের ডলারের সংকটটা রয়ে গেছে। সুতরাং একটা সঠিক পরিসংখ্যান হচ্ছে একটা সঠিক অর্থনৈতিক নীতি নেওয়ার জন্য অন্যতম পূর্বশর্ত। আমরা যতদিন পর্যন্ত এই পূর্বশর্তটি পূরণ করতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের অর্থনৈতিক সংকট পুরোপুরি কখনোই যাবে না।